আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। মিনিয়াপোলিসে সংঘর্ষের আশঙ্কায় ১৫০০ সক্রিয় সৈন্য মোতায়েন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইউরোপ। ঝড়ো হাওয়া ও তুষারপাত, মাইনাসে নেমে যাওয়া উইন্ডে চিলে বিপদ বাড়ছে মিশিগানে। যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন, ঢাকাস্থ দূতাবাসে নির্দেশনা জারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। মিনিয়াপোলিসে আইস অফিসারের গুলিতে এক নারী নিহত হওয়ার পর শহরে উত্তেজনা তীব্র হয়েছে। প্রায় ১৫০০ সক্রিয় ডিউটি সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তারা মোতায়েন হতে পারে। স্থানীয় সরকার ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে এবং ঘটনার যথাযথ তদন্ত ও শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিনিয়াপোলিসের সম্প্রতি আইস অফিসারের হাতে নারী নিহত হওয়ার পর শহরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১৫০০ সক্রিয় ডিউটি সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই সৈন্যরা আলাস্কার ফোর্ট ওয়েনরাইটের ১১তম এয়ারবর্ন ডিভিশনের। প্রয়োজনে তারা শহরের মোতায়েন হতে পারে যদি প্রেসিডেন্ট ট্রাম্প সক্রিয় ডিউটি সামরিক বাহিনী ব্যবহার করার নির্দেশ দেন। তবে এখনো মোতায়েনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ রাজ্যের ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করেছেন, যদিও তারা এখনও রাস্তায় যাননি। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, শহরে শান্তি রক্ষার মূল দায়িত্ব স্থানীয় পুলিশ ও রাজ্য সরকারের। তিনি উল্লেখ করেছেন, ফেডারেল বাহিনী এসে শহরের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে তিনি ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করতে পারেন। এই আইন অনুযায়ী ফেডারেল সৈন্যদের মিনিয়াপোলিসে মোতায়েন করা সম্ভব যদি রাজ্য কর্মকর্তারা আইন মানতে বাধ্য হন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সাধারণত শান্তিপূর্ণ আচরণ করেছেন এবং তারা রাস্তা বন্ধ থাকলেও নির্দেশ মেনে চলে গেছে। পুলিশ ও স্থানীয় কমিউনিটি শান্তিপূর্ণ বিক্ষোভ বজায় রাখার জন্য একসাথে কাজ করছেন। এই পরিস্থিতি ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যেখানে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই হাজার হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন করেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপ। ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ট্রেড বাজুকা নামে পরিচিত অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে, যা ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ঘিরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে ইউরোপীয় নেতারা একযোগে ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন এবং প্রয়োজনে ট্রেড বাজুকা নামে পরিচিত অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেয়ার পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন এই হুমকিকে অর্থনৈতিক ও রাজনৈতিক জবরদস্তি হিসেবে দেখছে। ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান বেন্ট লাঙ্গে জানান, এই ধরনের চাপ মোকাবেলার জন্যই অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি মার্কিন কোম্পানির বিনিয়োগেও নিষেধাজ্ঞা আসতে পারে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা বলেন, ইউরোপ তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ। ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ ৮টি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড কোনোভাবেই কেনাবেচার বিষয় নয়। এই উত্তেজনা ইউরোপ ও যুক্তরাষ্ট্র সম্পর্ককে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য নতুন সিনিয়র ডিডাকশন চালু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল অনুযায়ী ব্যক্তিগতভাবে $৬,০০০ এবং বিবাহিত দম্পতিদের জন্য $১২,০০০ পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। এটি ২০২৫ সাল থেকে ২৮ সাল পর্যন্ত প্রযোজ্য।
এই ডিডাকশন গ্রহণযোগ্য আয়ের সীমার মধ্যে থাকা সিনিয়রদের জন্য প্রযোজ্য হবে এবং এটি স্ট্যান্ডার্ড ডিডাকশন বা আইটেমাইজড ডিডাকশনের সাথে ব্যবহার করা যায়। কর বিশেষজ্ঞরা বলছেন, আগামী 3 বছর এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো গুরুত্বপূর্ণ। এটি সরাসরি অর্থ ফেরত না দিলেও করদাতা হিসেবে আপনার আয়কর কমাতে সাহায্য করবে। সিনিয়ররা আয়ের পরিকল্পনা করে 4 বছরের এই সুযোগ ব্যবহার করে সঞ্চয় বাড়াতে পারেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রিটায়ারমেন্ট প্ল্যান বা চ্যারিটি অবদান ব্যবহার করে ট্যাক্সযোগ্য আয় কমানো যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প গত গ্রীষ্মে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট স্বাক্ষর করেছেন, যা মার্কিন নাগরিকদের জন্য বিশাল কর সুবিধা আনছে। এই আইন 2017 সালের কর কাট ছাড়গুলো স্থায়ী করেছে এবং নতুন কিছু কর ছাড় ও ক্রেডিটও প্রবর্তন করেছে, যা 2026 সালের কর মরশুমে নাগরিকদের রিফান্ড বাড়াবে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট 7টি কর শ্রেণী বজায় রেখেছে, উচ্চ স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়েছে এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট $200 করা হয়েছে। এছাড়া প্রবীণ নাগরিক, ছোট সন্তানের পিতামাতা এবং ঘণ্টাভিত্তিক কর্মীদের জন্য নতুন কর ছাড়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্যাক্স বিশেষজ্ঞ জোয়েল সালাস জানান, এই ছাড়গুলো ট্যাক্সেবল ইনকাম কমিয়ে দেয়, ফলে মোট করের বোঝা কমে। যদিও এটি সরাসরি রিফান্ড নয়, তবে বাস্তবে নাগরিকরা $2,000 থেকে $3,752 পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। এই আইন প্রয়োগের মাধ্যমে আগামী 10 বছরে ফেডারেল রাজস্ব প্রায় $4 ট্রিলিয়ন কমতে পারে। নাগরিকরা এখন তাদের আয়ের উপর নিয়ন্ত্রণ ও করের বোঝা কমানোর সুযোগ পাচ্ছেন। মিশিগানে সোমবার ও মঙ্গলবার তীব্র শীত আর তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। রাজ্যের বিভিন্ন এলাকায় তুষারপাত, ঝড়ো হাওয়া ও মাইনাসে নেমে যাওয়া উইন্ড চিলের কারণে বিপাকে পড়তে পারেন বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক ফারজানা আফরোজ। মিশিগানের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত উইন্টার ওয়েদার অ্যাডভাইজারি জারি রয়েছে। আবহাওয়া অফিস বলছে, তুষারপাতের সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া আর রাতের তাপমাত্রা নামবে 1 অঙ্কে। দক্ষিণ পূর্ব মিশিগানে সোমবার থেকে সম্ভাব্য তুষারপাত হতে পারে 1 থেকে 3 ইঞ্চি। একই সঙ্গে সোমবার রাত ও মঙ্গলবার সকালে উইন্ড চিল নেমে যেতে পারে -5 থেকে -15 ডিগ্রি পর্যন্ত। বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় 40 থেকে 45 মাইল। দিনের বেলায় তাপমাত্রা থাকবে টিনস, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও কমে সিঙ্গেল ডিজিটে নেমে যাবে। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রির বেশি হওয়ার সম্ভাবনা কম। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে তুষারপাত আরও বেশি হতে পারে। সেখানে সম্ভাব্য বরফ পড়তে পারে সর্বোচ্চ 8 ইঞ্চি আর বাতাসের দমকা হাওয়া হতে পারে 40 মাইল পর্যন্ত। গ্র্যান্ড র্যাপিডস আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ওই অঞ্চলে 5 থেকে 8 ইঞ্চি তুষারপাত হতে পারে এবং পরিস্থিতি তৈরি হতে পারে প্রায় ব্লিজার্ডের মতো। অন্যদিকে উত্তর লোয়ার মিশিগানের কিছু অংশে রবিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উইন্টার স্টর্ম ওয়ার্কিং কার্যকর রয়েছে। সেখানে তুষারপাত হতে পারে 5 থেকে 10 ইঞ্চি, সঙ্গে ঝোড়ো বাতাস ঘন্টায় 30 থেকে 40 মাইল পর্যন্ত। এছাড়া লেক মিশিগানের পূর্ব তীরবর্তী কাউন্টি এবং আপার পেনিনসুলার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকাতেও সতর্কতা জারি আছে। মার্কেট এলাকায় তুষারপাত হতে পারে সর্বোচ্চ 7 ইঞ্চি। এদিকে তীব্র শীত ও ঝড়ো হাওয়ার কারণে বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। গাড়িতে জরুরি সরঞ্জাম রাখুন, প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলুন। মিশিগানের সড়ক নির্মাণ এলাকায় স্পিডিং ঠেকাতে চালু হচ্ছে ক্যামেরা। গ্রীষ্মের শেষ বা শরতের শুরুতে কার্যকর হবে আইনটি। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার $150 এবং তৃতীয়বার $300 জরিমানা। তবে লাইসেন্স পয়েন্ট বা ইন্স্যুরেন্স কোনো প্রভাব পড়বে না। মিশিগানের সড়ক নির্মাণ এলাকায় অতিরিক্ত গতিরোধে চালু হতে যাচ্ছে স্পিড ক্যামেরা আইন। 2024 সালে আইনটি পাশ হলেও চলতি বছরের গ্রীষ্মের শেষ ভাগ বা শরতের শুরুতে ক্যামেরাগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।
এই ক্যামেরা বসানো হবে রাজ্য মহাসড়কের সেসব নির্মাণ প্রকল্পে যেগুলোর দৈর্ঘ্য 1 মাইলের বেশি এবং 1 সপ্তাহের বেশি সময় ধরে চলমান থাকবে। চালকদের আগাম সতর্ক করতে নির্মাণ এলাকার 1 মাইল আগে একটি সাইনবোর্ড বসানো হবে। পাশাপাশি রাজ্য সরকার একটি ওয়েবসাইট চালু করবে যেখানে কোন কোন এলাকায় ক্যামেরা বসানো হয়েছে তা জানা যাবে। নির্মাণ এলাকায় গতিসীমা লঙ্ঘন করলে প্রথমবার চালককে শুধু সতর্কবার্তা দেয়া হবে, তবে 3 বছরের মধ্যে দ্বিতীয়বার ধরা পড়লে $150 এবং তৃতীয়বার ধরা পড়লে $300 জরিমানা করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো এই জরিমানার কারণে ড্রাইভিং লাইসেন্সে কোনো পয়েন্ট যোগ হবে না, ইন্স্যুরেন্সে প্রভাব পড়বে না এবং সেক্রেটারি অফ স্টেটের রেকর্ডেও কোনো লঙ্ঘন দেখাবে না। মিশিগান ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও 22টি রাজ্যে এমন আইন কার্যকর রয়েছে। সংশ্লিষ্টদের দাবি এসব রাজ্যে 80 থেকে 90% পর্যন্ত স্পিডিং কমেছে। রাজ্য কর্তৃপক্ষ আশা করছে এই উদ্যোগ নির্মাণ এলাকায় শ্রমিক ও চালকদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। নিউ ইয়র্কের ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পরিকল্পনা বাজেট নয়, শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। সমালোচকদের মতে কর্মী সংকট, অবকাঠামোর ঘাটতি ও অপরিকল্পিত বাস্তবায়নে শিশু বিকাশ ঝুঁকিতে পড়তে পারে। পরিবারকে শক্তিশালী না করেই রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে উঠলে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। নিউ ইয়র্কে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পরিকল্পনাকে অনেকেই বাজেট ইস্যু হিসেবে দেখালেও বাস্তবে এটি শিশুদের ভবিষ্যৎ ও পরিবার ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত একটি নীতিগত প্রশ্ন। পরিকল্পনাটি আকর্ষণীয় শোনালেও এর ভেতরে রয়েছে কিছু গুরুতর ঝুঁকি যা এখনো স্পষ্টভাবে আলোচনায় আসেনি। প্রথমত, এই কর্মসূচি আদৌ পুরো রাজ্যের জন্য সমান নয়। বাস্তবে এটি নিউ ইয়র্ক সিটি কেন্দ্রিক, যেখানে আপ স্টেট অঞ্চলের পরিবারগুলো তুলনামূলকভাবে কম সুবিধা পাবে। এমনকি প্রি-কে এখনও পুরোপুরি সার্বজনীন না হওয়ায় ইউনিভার্সাল শব্দটি বিভ্রান্তিকর। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ব্যবস্থা পরিবারকে সহায়তা করবে নাকি পরিবারকে প্রতিস্থাপন করবে। অতীতে কানাডার কুইবেকে দ্রুত সম্প্রসারিত ইউনিভার্সাল চাইল্ড কেয়ার কর্মসূচিতে দেখা গেছে মান ও সুরক্ষা নিশ্চিত না হলে শিশুদের আচরণগত সমস্যার ঝুঁকি বাড়ে। এছাড়া নিউ ইয়র্কে ইতিমধ্যেই চাইল্ড কেয়ার কর্মীর সংকট রয়েছে। হাজার হাজার নতুন কর্মী ও উপযুক্ত অবকাঠামোর কোনো বাস্তব রোড ম্যাপ নেই। স্থায়ী অর্থায়নের উৎসও অনিশ্চিত। ধনী ও দরিদ্র সবাইকে একই সুবিধা দেয়া ন্যায়সঙ্গত কিনা সেই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে একমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থার বদলে ফ্যামিলি কেয়ার ক্রেডিট চালু করা যেতে পারে, যাতে পরিবার নিজের প্রয়োজন অনুযায়ী শিশু, বয়স্ক বা প্রতিবন্ধী পরিচর্যায় অর্থ ব্যবহার করতে পারে। এতে শিশু সুরক্ষা বজায় থাকবে, পাশাপাশি পরিবারের স্বাধীনতা ও সিদ্ধান্তের অধিকারও অক্ষুণ্ণ থাকবে। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। B1, B2 ভিসা পেতে এখন সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নিয়ম কার্যকর হবে 21 জানুয়ারি 2026 সাল থেকে। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী 2026 সালের 21 জানুয়ারি থেকে ব্যবসা ও পর্যটন ভিসা B1 ও B2 পেতে অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের অভিবাসন ও ভিসা তদারকি নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে দূতাবাস জানিয়েছে এই তারিখের আগে যেসব বাংলাদেশি নাগরিকের বৈধ B1, B2 ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে নতুন এই আইন নিয়ম প্রযোজ্য হবে না। ভিসা সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য ও পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড নির্ধারণ করবেন। দূতাবাসে স্পষ্টভাবে জানায়, কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া কোনো আবেদনকারী আগাম অর্থ জমা দিতে পারবেন না। সাক্ষাৎকারের আগে বন্ড জমা দিলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং সেই অর্থ ফেরতযোগ্য হবে না। নির্ধারিত নির্দেশনা পেলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড জমা দিতে হবে। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইটে দেয়া অর্থের দায় যুক্তরাষ্ট্র সরকার নেবে না।
ভিসার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশ ত্যাগে ব্যর্থতা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক টার্গেট কিলিং দেশে আতঙ্ক ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। লুট হওয়া ও অবৈধ অস্ত্র পরিস্থিতি আরও জটিল করেছে। নির্বাচন কমিশন ও পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মূল অপরাধীরা এখনও বাইরে থাকায় ভবিষ্যতে আরও সহিংসতার সম্ভাবনা আছে। গত এক বছরের রাজনৈতিক টার্গেট কিলিং দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড সর্বাধিক আলোচিত। মোসাব্বির মৃত্যুর আগে সতর্ক করেছিলেন যে তার জীবন বিপদে রয়েছে। পুলিশ জানায়, এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রয়েছে। 2025 সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 131 জন, যার মধ্যে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশে লুট হওয়া ও অবৈধ আগ্নেয়াস্ত্র সমস্যা পরিস্থিতি আরও জটিল করেছে। পুলিশ জানায়, নির্বাচনের আগে 1,87,000-এর বেশি পুলিশি জনবল দায়িত্বে থাকবে। তবু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অভিযান ও গ্রেফতারের দাবি থাকলেও মূল অপরাধীরা এখনও বাইরে রয়েছে। এই কারণে ভবিষ্যতে আরও হত্যাকাণ্ড এবং সহিংসতা ঘটার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছে। তবে নাগরিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ এখনও রয়েছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের এক প্রখ্যাত বেসরকারি প্রতিষ্ঠান দুবাই ভিত্তিক আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের জন্য ব্যতিক্রমী আর্থিক সুবিধা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি যুব সমাজকে পরিবার গঠনের দিকে উৎসাহিত করতে বিয়ের ক্ষেত্রে 50,000 দিরহাম অনুদান দিচ্ছে। এছাড়া বিয়ের পর 2 বছরের মধ্যে সন্তান জন্ম নিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, যা প্রায় 32 লাখ টাকার সমতুল্য। প্রতিষ্ঠানের চেয়ারম্যান খালাফ আল হাবতুর সামাজিক মাধ্যমে জানান, বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনে পরিবারের অবদান অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশটির জনসংখ্যার মাত্র 15% স্থানীয় নাগরিক। তাই এই উদ্যোগ মূলত স্থানীয়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং যুব সমাজের পরিবার গঠনে অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশের ভারত সফরে যেতে অস্বীকৃতি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য। যদি সমস্যার সমাধান না হয়, পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। বোর্ডের কর্মকর্তারা বলেছেন, কোনো দেশকে বাধ্য করা বা হুমকি দেওয়া উচিত নয়। এর আগে পাকিস্তান জানিয়েছিল, শ্রীলঙ্কা ভেন্যু না পাওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের সব ভেন্যুই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে 21 জানুয়ারির মধ্যে। বিষয়টি আইসিসি ও বিসিবির বৈঠকে আলোচনার পর নির্ধারিত হয়েছে। পাকিস্তানের এই অবস্থান বিশ্বকাপ আয়োজন এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।